আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজওয়ান। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। উজানের ঝড়ে প্লাবিত হচ্ছে সিলেট মহানগর সহ সুরমা ও কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চল, পানিবন্দী কয়েক লাখ মানুষ। আজ থেকে আবারও বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নিয়ে ঘোষণা। এমপি আনার হত্যা ঘটনা তদন্তে নেপালের 4 সদস্যের গোয়েন্দা দল, গুরুত্বপূর্ণ আসামিদের অনেকে কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা। ধূমপান রোধে আইনের কঠোর প্রয়োগ ও নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ, বিশ্ব তামাক মুক্ত দিবসে অধূমপায়ী ব্যক্তিত্ব সম্মাননা প্রদান। এবং রাত পোহালে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ভারত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে সৃষ্ট আকস্মিক বন্যা কবলিত এলাকার পানি ভাটির দিকে নামতে শুরু করেছে। এতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেট মহানগর সহ সুরমা ও কুশিয়ারা নদী তীরবর্তী নিম্নাঞ্চল। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রোকসানা আমিনের রিপোর্ট। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের নিম্নাঞ্চল। জেলার 8 উপজেলার সাথে নতুন করে প্লাবিত হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। এতে সিলেট শহরে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আমাদের ঘরে অনেক পানি নিয়ে এসে পড়েছে, তখন আমরা কি করব? এখন আমরা লাগা করে গিয়ে আশ্রয় নিয়েছি। আশ্রয় নিলে কি হবে? আশ্রয় দিবে, কিন্তু খাওয়ান দাওয়ান তো আর কেউ দিবে না। পানি হয়েছে ভাই, 3-4 দিন দেখা না, অনেক ডুবাইয়া আছে, কোনো মানুষের আইয়া হয় খবর নেই না। কত পানি গেছে, আমরা কোনো জিনিস পাইছি না, কোনো জিনিস দিছে, যা পাইছে রোডের মানুষই কত কত ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কুচ কেউ লইছে, আমরা কোনো জিনিস পাইছি না রে বাবা। অনেক পানি বাড়ছে, ঘরে মাঝে বুক পানি, পানি লেগে কিছু হতে পারি না, খাইতাম পারি না, গ্যাস নাই, পানি নাই, বড় কষ্ট বাজে আছে। মে মাসে সিলেটের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হতে সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টা, 48 ঘন্টা এবং 72 ঘন্টার পূর্বাভাসে সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ঝড়ো বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের একটা সম্ভাবনা আছে। বন্যা কবলিতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার পাশাপাশি বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চলছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সুরমা নদী খনন ও শহর রক্ষা বাঁধ সংস্কারে গুরুত্ব আরোপ করেন তিনি। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়, সরকার টাকাও দিয়েছে, অ্যাপ্রুভও করেছে। আমার দুটো প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না, আর দ্বিতীয়ত আমার শহর রক্ষা বাঁধ। আজকে আমি সকালে শহর রক্ষা বাঁধ, তারা এখন ওইটা প্রজেক্ট করেন না, তো আমি আজকেও তাগদা দিলাম যে আপনারা শহর রক্ষা প্রজেক্ট করেন না কেন। জেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত 8 উপজেলায় 550টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যার্তদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই। আবারও বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। পূর্ব ঘোষণা অনুযায়ী 31 মের পর আর কোনো কর্মী দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন না। মালয়েশিয়ার হাইকমিশনার বলেছেন, এই সিদ্ধান্ত তাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ের। আপাতত এটি পরিবর্তনের সুযোগ নেই তার মতে। মালয়েশিয়ায় গিয়ে কাজ না পাওয়ার চেয়ে কাজের নিশ্চয়তা নিয়ে সেখানে যাওয়া ভালো। পান্থ রহমানের রিপোর্ট। বাংলাদেশের বাজেটের একটি বড় অংশের যোগান আসে রেমিটেন্স থেকে।
স্পষ্ট করে বললে প্রবাসী বাংলাদেশিদের ঘাম ঝরানো আয় থেকে। দেশের প্রায় ৫০ লাখ মানুষ প্রবাসী কর্মী। সেই বৈদেশিক শ্রমবাজারের হিসাবে সৌদি আরবের পর মালয়েশিয়ার স্থান। বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের কাছে লোভনীয় হওয়ায় এই বাজার বরাবরই নিয়ন্ত্রণ করেছে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট। কর্মী পাঠাতে ১ লাখেরও কম খরচ হলেও জনপ্রতি নেওয়া হয় ৫ থেকে ৭ লাখ টাকা। অনিয়মের অভিযোগে ২০০৯ সালে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ২০১৬ সালে খুলে দিলেও ২ বছরের মাথায় আবারও বন্ধ। সর্বশেষ ২০২২ সালে খুলে দেওয়া হয়। মার্চে আবারও ঘোষণা আসে ৩১শে মের পর মালয়েশিয়ায় আর কোনো কর্মী প্রবেশের অনুমতি নেই। চাহিদার তুলনায় বেশি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাঠাতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলো আপাতত লাপাত্তা থাকলেও কদিন ধরে বিমানবন্দরে পড়ে আছেন অনেকে। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের সিদ্ধান্ত আগেই জানিয়ে দেয়া হয়েছে। Extension right now, I have no knowledge about it, but like I said, as of now, this is the decision of the Malaysian government, and this was the decision at the highest level. It was already decided quite some time ago, and we need this deadline in order to the whatever that I mentioned to you before this, in order to make it better, in order to ensure the job is there, and in order to arrange whatever we have on our plate. Because like I said, there are many illegals in Malaysia. হাইকমিশনার জানান, এই সিদ্ধান্ত সব দেশের কর্মীদের জন্যই প্রযোজ্য। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত গুরুত্বপূর্ণ আসামি সিয়াম সহ অনেকে নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। আগেও বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়েছেন উল্লেখ করে গোয়েন্দা প্রধান বলেন, হত্যা ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম সহ গুরুত্বপূর্ণ আসামিদের দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে নেপালকে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সাথে তথ্য আদান প্রদান চলছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য উদ্ঘাটনে কলকাতায় তদন্তের পর এবার গোয়েন্দা পুলিশের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল নেপাল গিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদের নেতৃত্বে ডিবির ৩ সদস্য এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোস এনসিবির ১ সদস্য রয়েছেন প্রতিনিধি দলে। পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। গোয়েন্দারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কাঠমান্ডুতেও তদন্তে আরও তাৎপর্যপূর্ণ তথ্য উদ্ঘাটন হবে বলে আশা করছেন তারা। মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। যেমন এর মধ্যে আমাদের যে মাস্টারমাইন্ড যে শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গের সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল নেপাল যাবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। তামাকমুক্ত দেশ গড়তে সবার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। বিশ্ব তামাকমুক্ত দিবসে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অধম পায়ে ব্যক্তিত্ব সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিশিষ্টজনেরা বলেন, সবার ঐক্যবদ্ধ প্রয়াসই তামাকমুক্ত পৃথিবী গড়ার আন্দোলনে গতি পাবে। সে সময় তারা ধূমপান রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। আলিমান রাজি রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে
দেশের প্রায় 4 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাক সেবন করেন। এর বাইরে রয়েছে শিশু কিশোরদের একটা বিরাট অংশ, যারা এই গণনার বাইরে। প্রতিনিয়তই বাড়ছে জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর তামাকের আগ্রাসন। এমন বাস্তবতায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে বিশ্ব তামাকমুক্ত দিবসে গুণী ব্যক্তিদের অধমপায়ী ব্যক্তিত্ব সম্মাননা দিয়ে থাকে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা মানুষ। এবছর সম্মাননায় ভূষিত হন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু তামাকমুক্ত ব্যক্তি সম্মাননা দেওয়ার জন্য। আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তামাকসহ সব নেশাদ্রব্য থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে। আমাদের সন্তানরা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তামাক নিয়ে এখানে অনেক কথা হয়েছে, আমরা কিন্তু তামাকের বিপজ্জনক অনেক কিছু জেনেছি এবং শুধু জানি নাই, আমাদের জীবনে প্রয়োগও করব। ধূমপান হলো নাটের গুরু। ধূমপান থেকেই মাদকের এবং অন্যান্য নেশা শুরু হয়। ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে এদেশে আলোচনা প্রথম পর্যায়ে সংগঠনের মধ্যে আমরাই ছিলাম। নিজের বাসাকে ধূমপান মুক্ত রাখবা, যে বন্ধুরা ধূমপান করে বা করতে বলবে তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। দেশ জুড়ে তামাক বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান বিশিষ্টজনরা। আমাদের জন্য একটা খুব অশনি সংকেত যে শিশুদের মধ্যে এখন এই ধূমপানটা শুরু হয়ে যাচ্ছে। তারা পৃথিবীতে এখন যেভাবে ধূমপায়ীরা ধূমপান করছে, তাতে দেখা যায় যে 2030 সালে পৃথিবীতে 17,50,00,000 লোক মারা যাবে। তামাক কোম্পানিগুলো কিন্তু গাছ লাগানোর প্রোগ্রামও করে। একদিকে তারা তামাক সেবন করাচ্ছে, ওদিকে আবার গাছও লাগাচ্ছে, মানে অনেক ভালো কাজ করছে তারা এটা বোঝানোর জন্য। কিন্তু এখন ব্যাপারটি অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। এই গতি আমরা যদি বন্ধ করতে চাই এবং সচেতনতা বৃদ্ধি করতে, তাহলে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। সবাই মিলে যখনই আমরা এক হব, শক্তভাবে আমরা যখনই এই কথাগুলো বলবো, সবাই মিলে তোমরা আমরা, তখনই কিন্তু এই কাজটি করা সম্ভব হবে, এই ক্ষতিকর প্রভাবকে কমানো সম্ভব হবে এবং এই তামাকের যে আগ্রাসন সেটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারবো। আমরা একটি তামাক মুক্ত বিশ্ব করার যে অঙ্গীকার, বাংলাদেশ 2024 সালে এই তামাক মুক্ত হিসাবে এবং মাদক মুক্ত হিসাবে আমরা দেশকে মুক্ত করব, এই ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তামাক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ধূমপান ও মাদকের বিরুদ্ধে 3 দশকের অধিক সময় কাজ করছে মানুষ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। ফিরে এলাম বিরতির পর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে এখনো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তবে তিনি দেশের বাইরে গেছেন কিনা সেটিও তার জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি বলেন, যদি কেউ অনিয়ম করে থাকে আইন অনুযায়ী তার বিচার করা হবে। কোনো ব্যক্তি কিছু করলে প্রতিষ্ঠান সেই দায় নেবে না বলেও জানান তিনি। এমপি আনার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আসামি শাহিনকে দেশে আনতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করবে ভারত। তিনি জানান, হত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যেই প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। কেন? এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে। যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে, তার দায় প্রতিষ্ঠান নেয় না। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে দেশ জুড়ে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 থেকে 59 মাস বয়সী প্রায় 2,23,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচি চলবে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 1,40,000 কেন্দ্রে একযোগে ভিটামিন খাওয়ানো হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত 12টি উপজেলা পরে সুবিধাজনক সময় এই কর্মসূচি পালন করবে। জানতুল বাকাকিকা রিপোর্ট।
শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে শিশুদের ভিটামিন এ খাওয়াতে দেশজুড়ে এই ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য একটি করে নীল ক্যাপসুল আর 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ ক্যাপসুলের কারণে অনেক উপকারিতা আছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে রাতকানা রোগ হয় না, আর ভালোর জন্য আছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন ভিটামিন এ খাওয়ালে শিশুর মৃত্যুহার 24% পর্যন্ত রোধ করা যায়। হামজনিত শিশু মৃত্যুর হার কমে প্রায় 50%। এছাড়াও ডায়রিয়াজনিত মৃত্যু কমে 33% পর্যন্ত। এবার টার্গেট হলো 2,23,00,000 আমরা বাচ্চাকে আমরা এই লাল রঙের ক্যাপসুল এবং নীল রঙের ক্যাপসুল খাওয়াবো। লাল রঙের ক্যাপসুলটা হলো 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের, আর নীল রঙেরটা হলো 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের। ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা এবং আকস্মিক বন্যার কারণে সুনামগঞ্জ সহ মোট 1224টি কেন্দ্রে পরবর্তীতে সুবিধাজনক সময়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ খাওয়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা যেটা আছে, যে সমস্ত জায়গাগুলোতে স্থাপনা ধ্বংস হয়েছে, পানি উঠেছে, সেগুলোর ক্ষেত্রে আমরা বলেছি তারা তাদের সুবিধা মতন সময়ে আগামী 10, 15, 20 দিনের মধ্যে এই প্রোগ্রামটা করবে, আমরা তাদেরকে সেই সহায়তাটা দেব। রাজধানীর মহাখালীতে কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের ভিটামিন এ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। আমি আশা করি যে আজকে সারা দেশে প্রতিটা উপজেলা, থানা এবং হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে এই ভিটামিন এ ক্যাপসুলের মাধ্যমে তাদের যে গ্রোথ এবং সব কিছু এবং একটা এই যে রাতকানা রোগের অন্তত্বের অভিশাপ থেকে মুক্ত পাবে। এবছর পরবর্তী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ডিসেম্বরে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। রাজুক আয়োজিত ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা বিষয়ে সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, নৈতিকভাবে অভাবে বিল্ডিং কোড না মানার পাশাপাশি উন্মুক্ত জমিতে অবকাঠামো নির্মাণ হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে নিরাপদ আবাসন করার কাজ চলছে। ঈদকে সামনে রেখে রাজধানীতে মেইজ ইভেন্টস 2 দিনের প্রদর্শনী চলছে। ঢাকার 6 সিজনস হোটেলে শুক্রবার এই ফ্যাশন প্রদর্শনী শুরু হয়। 35টি প্রতিষ্ঠান ক্রেতাদের সামনে তাদের পণ্য এনেছে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। কুরবানির ঈদকে সামনে রেখে মেইজ ইভেন্টসের ফ্যাশন প্রদর্শনী আয়োজনে ক্রেতা বিক্রেতাদের আগ্রহে তৈরি হয়েছে নতুন মাত্রা। এক ছাদের নিচে মিলছে পোশাক, জুয়েলারি, গৃহস্থালী সহ নানা পণ্যের সমারোহ। ভিন্নধর্মী পরিবেশ ক্রেতাদের দিচ্ছে স্বস্তিতে কেনাকাটার সুযোগ। রুচিসম্মত জিনিস আছে, জিনিস ভালো আছে, কালেকশন সবার মোটামুটি বেশ ভালো লেগেছে। সবই দেখা হচ্ছে, অর্নামেন্টস দেখা হচ্ছে, প্রকারেসে একটু তাকালাম, দেখলাম ভালোই। আসলে শপিং মলে বা মার্কেটে যে এত ঘোরা পসিবল হয় না, এখানে সব ব্র্যান্ডগুলো একসাথে পাচ্ছি। বিক্রেতারা বলছেন, প্রদর্শনীতে নতুন নতুন ক্রেতার খোঁজ পাচ্ছেন তারা। সম্পর্কের পরিসর বাড়ায়, পণ্য বিক্রিতেও মিলছে ইতিবাচক সাড়া। যখন একটা এক্সিবিশন অ্যারেঞ্জমেন্ট করা হয়, আমরা এখানে দেখা যায় 40টা ব্র্যান্ডের মতো আসছি। সো অনেক মানুষ আসে এখানে, সো সবাই দেখতে পায় আমার ব্র্যান্ডটা, সো সেই জন্য আর কি এখানে আসা। ফিমেলদের জন্য হচ্ছে আমরা কুর্তি 2 পিসেস করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমাদের সব ফ্যাব্রিক হচ্ছে ইম্পোর্টেড ফ্রম চায়না, আর হচ্ছে মেল হচ্ছে পাঞ্জাবি করছি। এটার এক্সপিরিয়েন্স আছে আগে করার, বাট ফিমেলটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা করছি। ফ্যাশন প্রদর্শনীর পর্দা নামবে শনিবার রাতে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, কৃষি সংবাদ। দিনাজপুরে দেশীয় পাবদা মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মৎস্য উদ্যোক্তা শাকেরা তুহিন। খরচ কম ও লাভ বেশি হওয়ায় এই অঞ্চলের অনেকেই পাবদা চাষে আগ্রহী হয়েছেন। দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার ইন্দ্রপুর গ্রামে ছোট বড় মিলিয়ে 7টি পুকুর রয়েছে মাছ চাষী শাকেরা তুহিনের। এর মধ্যে 16 একর আয়তনের বড় 3টি পুকুরে দেশীয় জাতের পাবদা মাছ চাষ করছেন তিনি। ছোট পুকুরগুলোতে পাঙাশ, রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে।
পাশাপাশি তার পুকুরগুলোতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন শ্রমিকের। আগে আমি প্রথমে রুই মৃগা কাতলা চাষ করতাম, আর এখন পাবদা চাষ করতেছি। পাবদাতে হলে লাভবান বেশি, খরচ কম। আমার পুকুরে এখন 1,17,000 পাবদা। শাকেরার মাছ চাষের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকায় এখন অনেকেই দেশীয় পাবদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। দিনাজপুর থেকে আসছি, আমার পুকুর আছে। আমি শুনছি এখানে পাবদা মাছ আবাদ হচ্ছে। আমি দেখতে আসছি, আমি উদ্যোগ নিচ্ছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করব। পাবদা মাছে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। দেশীয় পাবদা মাছ অনেক বেশি সুস্বাদু। স্থানীয় বাজারে এ মাছের অনেক চাহিদাও রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। মেহেরপুরে বেড়েই চলেছে নীরব ঘাতক পার্থেনিয়াম উদ্ভিদ। বাড়ির আঙিনা, রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণও। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত এই আগাছা গবাদি পশুর জন্য প্রাণঘাতী। বিশেষজ্ঞরা বলছেন এটি নির্মূল করা না গেলে আরও হুমকিতে পড়বে জেলার কৃষি ও প্রকৃতি পরিবেশ। গোলাম মোস্তফা রিপন। হঠাৎ দেখলেই বড় আকারের ধনী গাছ বলে ভুল হতে পারে। উচ্চতা 2 থেকে 3 ফুট। চিকন সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলে আকর্ষণীয় দেখায় গাছগুলোকে। কিন্তু সাইলেন্ট এ কিলার পার্থেনিয়াম হাইড্রোক্রস যে কতটা ক্ষতিকর সে বিষয়ে জানেন না অধিকাংশ মানুষই। পার্থেনিয়ামের ক্ষতিকর প্রভাবে মারাত্মক হারে কমছে ফসলের উৎপাদন। এই গাছের দ্বারা মানুষ সহ অন্য প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন রকম আগাছা বীজ দিয়ে মারতে পারছে না। এই সরকারকে একটু ব্যবস্থা নেওয়ার দরকার। এই গাছটা প্রচুর ক্ষতিকর। আমাদের তো মাঠ সব ভরে গেল গাছরা। কৃষি বিভাগকে অনুরোধ করব এই আগাছাগুলো নির্মূল করার ব্যবস্থা যেন করে দেয়। চর্মরোগ, ব্রঙ্কাইটিস, ফুসফুসজনিত নানা রোগ সহ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। এগুলোকে উত্তোলন করে একেবারে আগুন দিয়ে পোড়ায় ফেলতে হবে। জেনেছি যে আমেরিকা বা নর্থ আমেরিকা থেকে আসা যেগুলো আমাদের জন্য কিছুটা হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা একটা গুল্ম জাতীয় উদ্ভিদ। কখনো যদি গরুর খাবারের মধ্যে চলে যায় তাহলে সেটা কি গাভীর দুধ, সেটা তিতা হতে পারে এবং সেইটা খেলে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রকৃতি ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পার্থেনিয়াম। আমরাই না, শুধু আমাদের গৃহপালিত যে সমস্ত পশু আছে, বিশেষ করে ছাগল, ভেড়া, গরু, মহিষ, এগুলাও এটার হুমকির সম্মুখীন হচ্ছে এবং সম্মুখীন হবে। বীজ আসার আগেই বিষাক্ত এই আগাছা ধ্বংস করার পরামর্শ কৃষিবিদদের। চাষিদেরকে বলবো বা যাতে এটা না ছড়ায় তারা যেন এই কাজটা করে। এজন্য আমরা কৃষি বিভাগও উদ্বুদ্ধ করতেছি এবং দরকার আমরা কিছু তাদের উৎসাহিত করার জন্য আমরা নিজেরা কিছু লেবার টেবার নিয়েও আমরা কিছুটা কাজ করতে পারি। ভয়ঙ্কর পার্থেনিয়াম নির্মূলে সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা চেয়েছেন এলাকাবাসী। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। খেলার খবর।